নমস্কার। এসডিএমটি গল্প পাঠের আসরের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই পর্বে আমরা আপনাদের পাঠ করে শোনাতে চলেছি নারায়ণ সান্যালের লেখা না মানুষের কাহিনী এই গ্রন্থটি থেকে কিছু গল্প। আজকে আমরা পাঠ করে আপনাদের শোনাব প্রথম গল্প ল্যাম্পোর কিছু অংশ। আমরা যেমন কোনো বই পড়ার আগে তার লেখক সম্বন্ধে, গল্পটি সম্বন্ধে কিছু কথা বলে থাকি, আজকের পর্বে আমরা শেষে এটি বলবো আপনাদের। আজকের গল্প ল্যাম্পো। ল্যাম্পো একটি বাস্তব কুকুরের সত্য ঘটনা। ইটালিয়ান ভাষায় মূল কাহিনীটি লিখবার সময় লেখক কতটা রং চড়িয়েছিলেন জানি না। বাংলা ভাষায় পরিবেশনের সময় আমি তথ্যগতভাবে খুব কিছু পরিবর্তন করিনি। আমি অবশ্য ইংরেজি ভাষা থেকেই গল্পের কাঠামোটা সংগ্রহ করেছি, রিডার্স ডাইজেস্ট জানুয়ারি 1981 সংখ্যা থেকে। সেখানে কাহিনীর শিরোনাম ছিল দ্য ডগ হু রোড ট্রেনস, লেখক এলভিও বার্লেহানি। এবার মূল গল্প শুরু হচ্ছে। 53 সালের আগস্ট মাসে আমি প্রথম তার প্রেমে পড়ি, কিন্তু প্রথম দর্শনের যে শিহরণের কথা ক্লাসিক্যাল কাব্যে লেখা থাকে তেমন কিছু আদৌ ঘটেনি, অন্তত আমার তরফে। তাকে দেখে রোমাঞ্চিত হওয়া তো দূরের কথা, ভালো করে খেয়ালই করিনি। আমি তখন কাপিগ্লিয়া মারিত্তিমা স্টেশনে পোস্টেড। রোম ভেনিস উত্তর দক্ষিণ লম্বা রেলপথের একটি মামুলি জংশন স্টেশন, ঠিক যেমন কলকাতা ভাইজাগ রেলপথের মাঝখানে খুর্দা স্টেশন। এত জংশন স্টেশন থাকতে বিশেষ করে খুর্দার কথা মনে পড়ল এই জন্য যে মেন লাইনের এই কাপিগ্লিয়া মারিত্তিমা স্টেশনেও বড় বড় হরফে যাত্রী সাধারণকে নির্দেশ দেওয়া আছে, পিয়াম্বিনো সমুদ্র সৈকতের যাত্রীদের এই স্থানে গাড়ি বদল করতে হবে। পিয়ম্বিনো পুরীর মতো বিখ্যাত নয়, তবু প্রতি বছর গ্রীষ্মকালে বহু স্নানার্থী এখানে এসে ভিড় করে, বিশেষ করে সপ্তাহান্তে। আমি ছিলাম ওই মারিত্তিমা জংশনে রেলের টিকিট বাবু। রেল কোয়ার্টার্স সমুদ্র সৈকতের কাছাকাছি, অর্থাৎ পিয়ম্বিনো স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটা পথের দূরত্ব। প্রতিদিন ব্রাঞ্চ লাইনের এই 15 কিলোমিটার রাস্তা আমাকে দিনে দুবার পাড়ি দিতে হয়। 9 ঘন্টার শিফট ডিউটি। আমি সকাল 9টায় হাজরির খাতায় সই করে টিকিট বেচতে বসি। মাঝে বেলা 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক। রেলওয়ে ক্যান্টিন এ মধ্যাহ্ন আহারের মাসকাবারি ব্যবস্থা। ফলে রাত 8:55 ট্রেনে ফিরে যায় পিয়ম্বিনোতে। সেখানে আছে আমার স্ত্রী মিনা আর 4 বছরের একমাত্র কন্যা মির্না। 3 জনের ছোট্ট পরিবার, সুখী পরিবার। সেদিন সকালে অফিসগামী ট্রেনের যাত্রীদের টিকিট বিক্রি শেষ করে বদ্ধ ঘরের আবহাওয়া ছেড়ে ফাঁকায় একটু নিঃশ্বাস নিতে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। সকালের ট্রেনটা ছেড়ে গেছে, প্ল্যাটফর্ম বেশ ফাঁকা ফাঁকা। থার্ড লাইনে একটা মালগাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছে, তার ওপাশে ফাঁকা ওয়াগন নিয়ে একটা ইঞ্জিন শান্টিং করছে। হঠাৎ নজর হলো উল্টো দিকের একটা মালগাড়ির ফাঁকা ওয়াগন থেকে কি যেন একটা ধপ করে প্ল্যাটফর্মে পড়ে গেল। কি পড়লো ওটা? এগিয়ে যেতেই দেখি একটা জ্যান্ত কুকুর পড়েনি, লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেমেছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই সে যেন কেমন সিটিয়ে গেল, সুরুত করে সরে গেল বুক স্টলের আড়ালে। সেখান থেকেই উঁকি মেরে একবার তাকিয়ে দেখলো, যেন সমঝে নিতে চায় আমাকে। আমি লোকটা ওর দিকে এগিয়ে যাচ্ছি কিনা বুঝে নিতে। আমার সেরকম কোনো দূরভিসন্ধি নেই বুঝতে পেরে আরাম করে সকালের রোদে শুয়ে পড়ে। কার কুকুর? কোত্থেকে এলো? নেহাত নেড়ি কুকুর তো নয়, অথচ ওর গলায় বকলেস নেই। যাকগে, মরুকগে, টিকিট ঘরে ফিরে এলুম। এবার একবার ক্যাশ ব্যালেন্সটা মিলিয়ে দেখা দরকার। আপন মনে ক্যাশ মেলাচ্ছি, খুট করে একটা শব্দ হলো। চোখ তুলে দেখি টিকিট ঘরের দরজাটা কে যেন একটু ফাঁক করেছে। নজরে এলো সেই কুকুরটা। মাঝারি গড়ন,
ধবধবে সাদা লোম সারা গায়ে, মাঝে মাঝে বাদামি ছোপ। আবার নজর করে দেখি, না, গলায় বকলস তো নেই। কিন্তু তেল চুকচুকে মসৃণ চেহারা দেখে বুঝতে অসুবিধে হয় না ও কারো পোষা কুকুর, রাস্তার কুকুরও নয়। চোখ দুটো ঘন নীল। কি জাতের কুকুর আন্দাজ করতে পারি না, তবে এটুকু বুঝতে অসুবিধে হয় না, নাক দিয়ে ঠেলে সে দরজাটা 2 আঙুল ফাঁক করেছে, ভিতরের ব্যাপারটা কি তা সমঝে নেবার চেষ্টা করছে। এই, তুই কি করছিস ওখানে? আচমকা মুখ ফসকে বেরিয়ে গেল আমার। নিতান্ত কথার কথা, অথবা বলা যায় একটা প্রশ্নবোধক জিজ্ঞাসা। ওর উচিত ছিল বলা, আগে না, চাই না কিছু, অথবা মাপ করবেন, বুঝতে পারিনি, কিংবা কিছুই না বলে নিঃশব্দে কেটে পড়া। অন্তত মনুষ্য ভদ্রতায় তাই বলে। কারো ঘরে উঁকি দিতে গিয়ে ধরা পড়লে একটু সংকোচ, একটু অপ্রস্তুত ভাব প্রত্যাশিত। কিন্তু ও বেটা ওর সারমেয় বুদ্ধিতে উল্টো বুঝলো, যেন আমি বলেছি, এই যে বাইরে কেন, আসুন, ভিতরে আসুন। ও নাক দিয়ে ঠেলে দরজাটা হাট করে খুলে দিল। ঢুকলো না কিন্তু, দোরগোড়াতে দাঁড়িয়ে লেজটিকে তুর তুর করে নাড়তে থাকে। আমার দিকে একজোড়া উজ্জ্বল চোখের দৃষ্টি মেলে, যেন নীরবে বলছে, বলছেন ভিতরে আসতে। আমি ওর ভঙ্গিটা দেখে হেসে ফেলি, বলি, ভিতরে আসতে চাস তো আয়, তবে গোল করিস না, ওই টেবিলের তলায় চুপটি করে শুয়ে থাক, আমি ক্যাশ মেলাচ্ছি। আমার কলমটা যে টেবিলের তলার দিকটা নির্দেশ করছে, চকিতে একবার সেদিকটা দেখে নিল। তারপর একটি মাত্র সিলেবল ও বলল, ঘৌ। ঢুকে পড়ল ঘরে, চুপচাপ সেদিয়ে গেল নির্দেশিত টেবিলটার তলায়। সামনের 2 থাবায় চিবুকটা রেখে এক দৃষ্টে দেখতে লাগলো আমাকে, যেন সে দৃষ্টি বলতে চায়, ঠিক আছে স্যার, ক্যাশ মেলান, আমি গোল করব না। ওর কথা আর মনে ছিল না সারাদিন। কাজকর্ম সেরে ঘর তালা বন্ধ করে রাত 9টার লোকালে যথারীতি বাড়ি ফিরে গেলুম। রাতে আহার আনতে বিছানায় শুয়ে মীর্ণা প্রতিদিনের মতোই বায়না ধরলো, বাপি একটা গল্প বলো। বাপির কাছে এই গল্পটুকু শুনতে শুনতেই সে রোজ ঘুমিয়ে পড়ে। বলি, ঠিক আছে, আজ কিসের গপ্প শুনবি বল? রাজপুত্তর, রাক্ষস, না পরীর গপ্প? না, কুকুরের। কুকুরের? আমি চমকে উঠি। সকালে আমারই আহ্বানে সেই কুকুরটা শুয়ে পড়েছিল। তারপর? না, বাকি দিন তাকে দেখেছি বলে তো মনে পড়ে না। দুপুরে যখন লাঞ্চ খেতে যাই তখনও কি সে ঘুমোচ্ছিল? কি আশ্চর্য, আমি কি তাকে তালা বন্ধ রেখে ক্যান্টিনে খেতে গিয়েছিলাম? বেশ, তাও না হয় মেনে নেওয়া গেল, কিন্তু রাতে যখন ঘর তালা বন্ধ করে চলে আসি? অসম্ভব। সারাটা দিন কুকুরটা নিশ্চয়ই ওখানে ঘুমোচ্ছিল না, কখন নিঃশব্দে নিশ্চয়ই বের হয়ে গিয়েছে, আমি খেয়াল করিনি। মীর্ণা আমার ভাবান্তরটা নজর করেছে, বললে, কি ভাবছো বলো তো? ওকে আদ্যন্ত খুলে বলি। মীর্ণা শুনেছিল কিনা খেয়াল করিনি, মিনা আমাকে আশ্বাস দিল, কুকুরটা নিশ্চয়ই নিঃসারে কখন ঘর ছেড়ে চলে গেছে। তাই হবে। আমিও নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন যথারীতি সকাল 9টায় অফিস ঘরের তালা খুলতেই আমার টেবিলের তলা থেকে একটি সারমেয় সুপ্রভাত ধ্বনি বের হয়ে এলো, ঘৌ। আমি নিতান্ত অপ্রস্তুত, কিন্তু আমাকে ক্ষমা চাইবার অবকাশ সে দিল না। পাল্লা খোলা পেয়েই সে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। প্ল্যাটফর্মের ও প্রান্তে একটা ল্যাম্পপোস্টের কাছে সরে গিয়ে পিছনের বাঁ ঠ্যাংটা উঁচু করে দিল। তারপর একবারও পিছন দিকে না তাকিয়ে তুরতুর করে কোথায় মিলিয়ে গেল। নজর করে দেখি আমার টেবিলের তলাটা আর্দ্র নয়, অর্থাৎ সারা রাত সে সংযত হয়েই ছিল, ঘরটা নোংরা করেনি। তার মানে ও কারোর পোষ্য কুকুর, স্যানিটারি সেন্স আছে তার। তাহলে গলায় বকলস নেই কেন? কার কুকুর? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এখানে? সেদিন দুপুরের লাঞ্চ আওয়ার্সে ক্যান্টিনের দিকে পা বাড়াতেই দেখি শ্রীমান হাজির। আমাকে দেখে লেজটা তুরতুর করে নাড়াচ্ছে। আমি প্রায়শ্চিত্তের একটা অবকাশ পেলুম। ওকে বলি, তুইও আয় না আমার সঙ্গে। বুঝলো, আমার পিছু পিছু সেও চলে এলো ক্যান্টিনে। ভিতরে ঢুকলো না কিন্তু, বেশ সহবত জ্ঞান। আমার মনে পড়ল, হয়তো কাল থেকে বেচারি না খেয়ে আছে। ক্যান্টিন ম্যানেজারকে বলি, আমার সঙ্গে একটা পোষা কুকুর আছে, তাকে কি দেওয়া যায় বলো তো?
লোকটা রীতিমতো অবাক হয়ে যায়, বলে, কুকুর আপনার? কই, কখনো দেখিনি তো। ক্যান্টিন ম্যানেজারের কথা বলার হক আছে। আমি 7 বছর আছি, কোনোদিন আমার সঙ্গে কোনো কুকুরকে সে দেখেনি। যা হোক, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবার পর লোকটা খানকতক বিস্কিট, শক্ত হয়ে যাওয়া বানরুটি আর ভাঙা সসপ্যানে কিছু স্যুপ ঢেলে দিল। কুকুরটার ভদ্রতা জ্ঞান আছে, ল্যাজ নেড়ে থ্যাংক ইউ বলল, তারপর আহারে মন দিল। খবরটা জানাজানি হয়ে গেল। টিকিট বাবু একটা কুকুর পুষেছে। আমি বারে বারে প্রতিবাদ করি, আরে আমি ওকে আদৌ পুষিনি, ও নিজে থেকেই আমার স্কন্ধে চেপেছে। কিন্তু কে কার কথা শোনে? আমার সহকর্মীদের সঙ্গে সারাদিনে ওর দিব্যি আলাপ হয়ে গেল। সেদিন বাড়ি ফিরতেই মীর্ণা বললে, বাপি, ল্যাম্পোর খোঁজ পেয়েছো? ল্যাম্পো? ল্যাম্পোকে? এই হলো আজকে আমাদের গল্প পাঠের, ল্যাম্পো নামক গল্প পাঠের প্রথম পর্ব। আজকে প্রথম দিনে এইটুকুই থাক। তবে শেষে লেখক সম্বন্ধে বা লেখকের কিছু কথা আমরা একটু পড়ে নিই, যেটি আছে এই বইয়ের একদম শেষ পৃষ্ঠায়। লেখক নারায়ণ সান্যাল বলছেন, দেবতার প্রতিস্পর্ধী মানুষ চাঁদ ছুঁয়ে এলো, কিন্তু তার পদতলে পিষ্ট তৃণখণ্ডের সমকক্ষতা লাভ করতে পারেনি আজও। সৌর তেজ থেকে শারীর ধর্ম রক্ষার প্রয়োজনীয় শক্তি আহরণের জন্য সালোক সংশ্লেষের কায়দাটা সে রপ্ত করতে পারেনি, না তার দেহে, না ল্যাবরেটরিতে। তাই সেই সবার উপর সত্য মানুষ আজও উদ্ভিদ এবং উদ্ভিদভোজী নানা না মানুষের দ্বারে ভিখারি। অথচ জীবজগতের বিগ ব্রাদার বড়দা গত 200-300 বছরের যথেচ্ছ শিকার করে, গাছ কেটে, নানাভাবে পরিবেশ দূষিত করে এই পৃথিবীকে করে তুলেছে জীবজগতের পক্ষে প্রায় অনুপযুক্ত। ইকোলজি বা প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করে সে সূর্যের এই তৃতীয় গ্রহকে ঠেলে দিচ্ছে মহামৃত্যুর দিকে। এই মহাপ্রলয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে হলে প্রাথমিক কাজ জীবজন্তু গাছপালাকে ভালোবাসা, মানুষ না মানুষের সেতু বন্ধন। বুদ্ধ, যিশু, চৈতন্য যে উপদেশ দিয়েছেন আত্মিক উন্নতির জন্য, নির্বাণ বা মুক্তির উপায় হিসেবে, তাছাড়াও নিতান্ত প্রাণ ধারণের তাগিদেই আজ দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এবং ক্যাচ দেম ইয়াং, বৃদ্ধ আর প্রৌঢ়ের দল তাদের যৌবনকালের বিগ গেম হান্টিং এর কাহিনী রোমন্থনে কালাতিপাত করতে থাকুন। কি নির্লজ্জের মতো গেম শব্দটা ওনারা ব্যবহার করেন। কিন্তু আগামী প্রজন্মের মানুষের কাছে আমাদের অনেক প্রত্যাশা। উপদেশ বর্ষণে কাজ হওয়া কঠিন। জীব প্রেমের কাহিনী শুনিয়ে ওদের না মানুষ দরদি করে তুলতে হবে। শিকারের গল্প নয়, শিকারের গল্প। দন্ত শয়বয়ে দীর্ঘইকার, কয়াকার রয়েকার র। 200-300 বছর ধরে না মানুষদের প্রতি যে অবিচার করেছি তারই সকুণ্ঠ স্বীকৃতিতে। এটি লেখক নারায়ণ সান্যাল গ্রন্থের একদম শেষে বলেছেন। এই না মানুষের কাহিনী এই গল্পের বইটাতে আমরা এরকম অনন্য অনেক কটি গল্প পড়ব। সমস্ত কথা আজ না বলে বরং বলবো আপনাদের পরের কয়েকটি পর্বে। আপনারা সকলে ভালো থাকবেন। অবশ্যই এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো আছেই, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।